নমস্কার, খবর ডিকোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। একদিকে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে 15 বছরের একটা রাজনৈতিক সাম্রাজ্য, আর ঠিক অন্য পারে কাঁটাতারের ওপাশে তৈরি হচ্ছে এক নতুন বিষাক্ত সমীকরণ। ভাবলে অবাক লাগে, তাই না? মাত্র কয়েক মাসের ব্যবধানে ভারতের পূর্ব দিকের মানচিত্রের রাজনৈতিক হাওয়া ঠিক কতটা বদলে যেতে পারে। একদিকে পশ্চিমবঙ্গের পালাবদল, আর অন্যদিকে বাংলাদেশে এমন এক সরকার যারা ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর বদলে পর্দার আড়ালে হাত মেলাচ্ছে এমন দুই শক্তির সঙ্গে, যাদের একমাত্র উদ্দেশ্য হলো ভারতের বুকে এক স্থায়ী ক্ষতের সৃষ্টি করা। আজ আমরা এমন কিছু তথ্য, এমন কিছু সমীকরণ রেকর্ড করব, যা শোনার পর আপনি হয়তো বুঝতে পারবেন এতদিন ধরে উন্নয়ন আর মানবিকতার আড়ালে জাতীয় নিরাপত্তার ঠিক কতটা বড় সর্বনাশ করা হচ্ছিল, আর এখন একেবারে খাদের কিনারা থেকে ফিরে এসে কিভাবে সেই ড্যামেজ কন্ট্রোলের কাজ শুরু হয়েছে। শুরুতেই একটা সহজ প্রশ্ন করি আপনাকে, আচ্ছা, আপনার বাড়ির নিরাপত্তার দায়িত্ব কার? নিশ্চয়ই আপনার। কিন্তু ধরুন আপনার বাড়ির সদর দরজা ভাঙা, আর আপনি বলছেন দরজা সারানোর দায়িত্ব আমার নয়, পাড়ার ক্লাবের। ঠিক এই জঘন্য, হাস্যকর এবং আত্মঘাতী যুক্তিটাই গত এক দশক ধরে দেওয়া হচ্ছিল ভারতের সব থেকে সংবেদনশীল ভূকৌশলগত পয়েন্ট শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ক্ষেত্রে। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে অর্থাৎ 7 সিস্টারকে জুড়ে রেখেছিল মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটি অত্যন্ত সরু ভূখণ্ড। আন্তর্জাতিক মানচিত্রে এর অবস্থানটা একবার কল্পনা করুন। এর উত্তরে নেপাল ও ভুটান, দক্ষিণে বাংলাদেশ এবং একটু উত্তর পূর্বে উঠলেই তিব্বত, অর্থাৎ সোজা কথায় ড্রাগনের ডেরা চীন। 2017 সালের ডোকলাম বিবাদের কথা নিশ্চয়ই ভুলে যাননি। চীন কেন ওই ডোকলাম মালভূমিতে জোর করে রাস্তা বানাতে চেয়েছিল? কারণ ডোকলামের ওই উচ্চতা থেকে শিলিগুড়ি করিডোরের ওপর সরাসরি নজর চালানো যায়। যুদ্ধের সময় চীন যদি কোনোভাবে মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোরটার ওপর বোমা বর্ষণ করে তা দখল করে নিয়ে নেয়, তাহলে পুরো উত্তর পূর্ব ভারত দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মিলিটারি সাপ্লাই চেইন, রসদ, ট্রুপ মুভমেন্ট সব রাতারাতি স্তব্ধ হয়ে যাবে। এই ভয়ঙ্কর বিপদটা কেন্দ্র সরকার বহু আগে থেকেই বুঝতে পেরেছিল। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছিল জানেন? এই করিডোরকে সুরক্ষিত করার জন্য, চওড়া রাস্তা বানানোর জন্য, সেনা যাতায়াতের সুবিধার্থে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে জমির প্রয়োজন ছিল, পূর্বতন রাজ্য সরকার দিনের পর দিন তা দিতে অস্বীকার করে। অজুহাত কি ছিল? বর্ডার পাহারা দেওয়া তো কেন্দ্রের কাজ, আমরা রাজ্যের জমি কেন দেব? কিন্তু সরকার বদলের পর, নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র কয়েকদিনের মাথায় পুরো 7টি ন্যাশনাল হাইওয়ের স্ট্রেট সোজা তুলে দেওয়া হলো NHAI এবং NHIDCL এর হাতে। কেন? কারণ NHIDCL হলো সেই স্পেশালাইজড অথরিটি যারা পাহাড়ি অঞ্চলে এবং দুর্গম সীমান্তে রাস্তা বানাতে সিদ্ধহস্ত। এখন সেখানে শুধু রাস্তা চওড়াই হচ্ছে না, মিলিটারির জন্য তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। ভাবুন একবার, যদি ওপর দিয়ে চীনের মিসাইল হামলা হয়ও, মাটির তলা দিয়ে আমাদের সেনার রসদ ঠিক পৌঁছে যাবে অরুণাচল বা আমাদের আসামের বর্ডারে। এমনকি আসামের ব্রহ্মপুত্রের তলা দিয়ে তৈরি হচ্ছে টুইন টিউব টানেল, আর হাইওয়েগুলোতে এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে আপৎকালীন পরিস্থিতিতে ফাইটার জেট সেখানে সরাসরি ল্যান্ড করতে পারে। এতদিন এই প্রজেক্টগুলো লাল ফিতের ফাঁসে আটকে ছিল শুধুমাত্র কিছু সস্তা রাজনৈতিক ইগোর কারণে। এবার এই বিষয়টা শুনে যদি আপনি চমকে গিয়ে থাকেন, তাহলে পরের তথ্যটা শুনলে আপনার চক্ষু চড়ক গাছ হতে বাধ্য। আমরা একটু বর্ডার পেরিয়ে ওপারে যাই। বাংলাদেশে এখন তারেক রহমানের সরকার, আর তারও আগে ছিল অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনূস। 53 বছর ধরে বাংলাদেশের সিভিল সার্ভিসের আধিকারিকরা ট্রেনিং নিতে আসতেন ভারতের মুসৌরিতে। এটাই প্রথা ছিল, কিন্তু হঠাৎ করে জানা গেল বাংলাদেশের আধিকারিকরা এখন ট্রেনিং নিতে যাচ্ছেন লাহোরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে পাকিস্তান 1971 সালে তাদের ওপর নারকীয় গণহত্যা চালিয়েছিল, আজ ভারতের প্রতি অন্ধ বিদ্বেষের কারণে সেই পাকিস্তানের সঙ্গে গলাগলি শুরু করেছে ঢাকা। শুধু তাই নয়,
পাকিস্তান চীনের সহায়তায় যে JF-17 ফাইটার জেট বানিয়েছিল তার ঠিক একটি অত্যাধুনিক সিমুলেটর বিনামূল্যে উপহার হিসেবে পাঠানো হয়েছে বাংলাদেশে। মানে সোজা কথায় পাকিস্তান বলছে ভিডিও গেমের মতো আগে এটা চালিয়ে হাত পাকাও, তারপর আসল ফাইটার জেটও পাঠিয়ে দেব। উদ্দেশ্যটা খুব পরিষ্কার। চীন চাইছে পেছন থেকে কলকাঠি নেড়ে বাংলাদেশ আর পাকিস্তানকে একজোট করে ভারতের পূর্ব সীমান্তে একটা স্থায়ী অশান্তির পরিবেশ তৈরি করতে। আর তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য ভারত নয়, বেছে নিয়েছিল বেইজিংকে। এই পুরো সমীকরণটা যখন তৈরি হচ্ছে তখন ভারতের ভেতরে, বিশেষ করে পশ্চিমবঙ্গে যদি আগের মতো এমন একটা সরকার থাকতো যারা শুধু তোষণ আর উন্নয়নের ফাঁকা বুলি আওড়াতো, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে খুব বেশি সময় লাগতো না। কিন্তু এখানেই আসে সেই মোক্ষম চাল, যা এই মুহূর্তে জাতীয় স্তরে সব থেকে বেশি চর্চিত হচ্ছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ, যার মধ্যে প্রায় 2217 কিলোমিটার রয়েছে শুধু পশ্চিমবঙ্গে। বছরের পর বছর ধরে এই সীমান্ত দিয়ে দেদার অনুপ্রবেশ হয়েছে। বর্ডার সিকিউরিটি ফোর্স বারবার রাজ্য সরকারের কাছে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি চেয়েছে, কিন্তু রাজ্য সরকার জমি দেয়নি। কেন? কারণ ওই যে বর্ডারের এপার ওপার অবাধ যাতায়াত না থাকলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ভোট ব্যাংকে টান পড়তো। কিন্তু পালা বদলের পর প্রথম 45 দিনের মধ্যেই 600 একর জমি সরাসরি বিএসএফ কে হস্তান্তর করা হয়েছে। তবে শুধু ফেন্সিং করলেই কি সমস্যার সমাধান? না। সুন্দরবন এবং নদীমাতৃক বাংলায় এমন প্রায় 174 কিলোমিটার এলাকা রয়েছে যা সম্পূর্ণ জলাভূমি বা মার্সিল্যান্ড। সেখানে তো আপনি আর খাম্বা পুঁতে কাঁটাতার দিতে পারবেন না। তাহলে উপায়? ওইখানে সরকার এমন একটা মাস্টার স্ট্রোক দিয়েছে যা শুনলে আপনি শিউরে উঠবেন। সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই অরক্ষিত জলাভূমিতে ছেড়ে দেওয়া হবে কুমির এবং বিষধর সাপ। অর্থাৎ যে জলপথ ব্যবহার করে এতদিন রাতের অন্ধকারে বেআইনি অনুপ্রবেশ বা স্মাগলিং চলতো, এখন সেই জলপথ হয়ে উঠবে আক্ষরিক অর্থেই মৃত্যুফাদ। এর পাশাপাশি শুরু হয়েছে স্মার্ট বর্ডার প্রজেক্ট। আধুনিক বিশ্বে শুধুমাত্র ইটের দেয়াল বা লোহার তার দিয়ে বর্ডার পাহারা দেওয়া যায় না। আমেরিকা মেক্সিকো বর্ডার বা ইসরায়েলের গাজা স্ট্রিপের বর্ডারের মতো এবার ভারতের বর্ডারও বসতে চলেছে থার্মাল ইমেজিং ক্যামেরা। রাতের অন্ধকারে বর্ডার পেরোনোর চেষ্টা করলেই ওই ক্যামেরায় ধরা পড়বে। মাটির তলায় বসানো হচ্ছে গ্রাউন্ড সেন্সর, অর্থাৎ কেউ যদি সুড়ঙ্গ খুঁড়ে বা লুকিয়ে হেঁটে আসার চেষ্টা করে তার পায়ের কম্পন সরাসরি অ্যালার্ম বাজিয়ে দেবে বিএসএফ এর কন্ট্রোল রুমে। থাকছে লেজার ওয়াল, এআই ভিডিও অ্যানালাইটিক্স এবং 24 ঘন্টার নজরদারির জন্য ড্রোনের ব্যবহার। অবশ্য অনেকে এখানে প্রশ্ন তুলবেন, এতে তো অনেক কোটি কোটি টাকা খরচ হবে, এই টাকা কি অন্য কোনো উন্নয়নমূলক কাজে লাগানো যেত না? এই প্রশ্নটার উত্তর খুব সহজ। আপনার দেশের সীমানাই যদি সুরক্ষিত না থাকে, তাহলে আপনাদের অর্থনীতিতে যদি রোজ হাজার হাজার বেআইনি অনুপ্রবেশকারী এসে ভাগ বসায়, আপনার সীমিত রিসোর্সের ওপর যদি অতিরিক্ত চাপ পড়ে, তাহলে সেই নাগরিকত্ব বা উন্নয়নের কোনো মানেই থাকে না। কোনো দেশই তার বর্ডারকে অরক্ষিত রেখে সুপার পাওয়ার হতে পারে না। সব মিলিয়ে পরিস্থিতি এখন যে জায়গায় দাঁড়িয়েছে তাতে একটা বিষয় খুব স্পষ্ট। এতদিন ধরে পশ্চিমবঙ্গকে একটা সফট টার্গেট হিসেবে ব্যবহার করে ভারতের জাতীয় নিরাপত্তাকে যেভাবে ছেলে খেলায় পরিণত করা হয়েছিল, সেই দিন শেষ। একদিকে সিএএ কার্যকর করে ভারতের অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ, অন্যদিকে বর্ডারে ফেন্সিং বা স্মার্ট টেকনোলজি আর তার সঙ্গে শিলিগুড়ি করিডোরের সেনার ইনফ্রাস্ট্রাকচার মজবুত করা। এই সব কিছু আসলে একটা বৃহত্তর জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ। বাংলাদেশ, পাকিস্তান, চীনের এই বিষাক্ত আতাতকে জবাব দেওয়ার জন্য এটাই ভারতের সব থেকে কড়া এবং বাস্তবসম্মত পদক্ষেপ। রাজনীতিতে কথায় বলে অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। এতদিন চোখ বন্ধ করে যে প্রলয়কে আমরা আমন্ত্রণ জানাচ্ছিলাম, আজ অন্তত সেই চোখটা খুলেছে। তবে এই পুরো সমীকরণে আগামী দিনে চীন আর বাংলাদেশ নতুন কি চাল চালে সেটাই এখন দেখার বিষয়। আর ভারতের এই কড়া পদক্ষেপ তাদের রাতের ঘুম কতটা কাটতে পারে তার উত্তর তো সময়ই বলবে। এই পুরো আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এরকমই খবরের পেছনের খবর নিয়ে আলোচনা করব আমি, তাই খবর ডিকোডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে আরো নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।